নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি শ্যামবাজার একটা ক্যাফে, নামকরা ক্যাফে। কি কসমিক জেস্ট। আর কসমিক জেস্টে এখানে পাশে একজন গেস্ট, মানে গেস্ট না, আমার খুব ভালো দাদা, সুশান্ত দা। সুশান্ত দা, কেমন আছো ফার্স্ট অফ অল? খুব ভালো। ফাইনালি ফাইনালি মানে আমাদের দেখাও হলো, কথাও হচ্ছে, আর দারুণ আছি। আমি একটা কথা বলি, সুশান্ত দার সাথে মাঝখানে আমাদের দুদিনের জন্য ঝগড়া হয়েছিল, শুধু দুদিনের জন্য। কেন কেন সুশান্ত দার একটা সুর ছিল, কনফার্ম হলো কি হ্যাঁ আসছি, এভরিথিং হলো। কোনো কারণে আমি যেতে পারিনি। সুশান্ত দার কি হলো, এটা কি হলো মনে আছে? অ্যাকচুয়ালি আমি খুব প্রফেশনাল জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করি, আর টাইম পাঞ্চুয়াল আমি খুব, যেমন তেমন এক একটা সময় আমি খুব ফিক্স করে রাখি। এবার যখন ওই কাজের সময়টা যখন ক্যান্সেল হয়ে যায় না, পুরো গুলিয়ে যায়, শিডিউলগুলো পুরো গুলিয়ে যায়। একদম। এই জন্য আজকে যখন দাদাকে বললাম দাদা 4টের সময়, দাদা 4:05 10 মিনিট আগে ঢুকে গেছে। যেটা আমি দেখলাম, বা না হ্যাঁ, খুব এই ও জিনিসটা। সেম টাইমেই আমরা এসেছি। হ্যাঁ, সেম টাইম। তো ফার্স্ট অফ অল কেমন আছো? আহ, আগের থেকে অনেক ভালো আছি, অনেক খুশি আছি, আর বিশ্বাস করো অনেক শান্তিতে আছি দিন দিন। আরো যে স্বপ্নগুলো আমি দেখেছিলাম সেগুলো যে পূরণ হচ্ছে, সেই পথে যে আমি হাঁটছি, ওই জিনিসগুলো যে একসময় যে স্বপ্ন দেখছিলাম আজ বাসছি, দারুণ লাগছে। Wow, এটাই সব, এটাই সত্যি, তাই তো? এটাই। তো দাদা, ফার্স্ট আমি স্টার্ট করি তোমার জার্নি নিয়ে। তো এই যে স্যুট অ্যান্ড অল, ফার্স্ট তুমি তোমার একটু জার্নিটা আমাকে জানাও, কি করে স্টার্ট করলে নিজের এই জার্নি, এটা কফি খেতে অ্যাকচুয়ালি, খেতে? একদম, এইটা অ্যাকচুয়ালি আমার বাবার স্বপ্ন ছিল যে বাবা ওরকম স্টার হবে, বাট যেহেতু অবস্থা ভালো না, আমরা খুবই লোয়ার মিডল ক্লাসের নিচে থেকে বিলং করি, যেখানে মানে আমার জন্ম হয় অ্যাকচুয়ালি টিন দিয়ে ঘেরা একটা বাড়িতে, সেরকম জায়গায় আমার জন্ম হয়। তো প্রচুর অভাবে বড় হওয়া। তো একটা সময় জানতে পারি যে বাবার স্বপ্ন ছিল স্টার হওয়ার। আমি স্পোর্টসম্যান ছিলাম, ফুটবল খেলতাম, নাচ করতাম আস্তে আস্তে, ঠিক আছে, কিন্তু ওই যে শুনলাম, আর আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তো ওই যে শুনলাম বাবার স্বপ্ন, তখন থেকে মানে তখন কিসে হবে, ক্লাস হয়তো 5-এ পড়ি, তখন থেকেই বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি লেগে পড়লাম। কি না, আগে টলিউডে ডান্স কোরিওগ্রাফার ছিলাম, ডান্স শেখাতাম। তারপর আস্তে আস্তে অনেক চেষ্টা করেছি প্রোডাকশন খোলার, খুলছে ভাঙছে, খুলছে ভাঙছে, 2015, 16, 17, 18, কিছুতেই টেকসই হচ্ছে না। তো এইবার যে প্রোডাকশনটা আমার ফাইনালি এখন আস্তে আস্তে বড় হচ্ছে, টিকে গেল। ওই অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, করার পর ওই যে স্বপ্নগুলো ছোটবেলায় দেখেছিলাম এখন পাচ্ছি আস্তে আস্তে। দাদা, তোমার প্রোডাকশন আছে, ফুল নামটা কি একটু? ফেম স্টুডিও প্রোডাকশন। সত্যি কথা বলতে গেলে সুশান্তদের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি, বাট এর আগে তাদের কিছু আমি কাজ দেখেছিলাম। দেখে মনে হয় কি হ্যাঁ, কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আজকাল। সুশান্ত, একটা কথা আমি ফার্স্টলি তোমাকে কোশ্চেন করবো। দেখো, আজকাল সবাই অনেক অর্গানাইজার এসে গেছে, ঠিক প্রচুর। আছে? আই থিঙ্ক তুমি এটা বুঝতে পারছো কি কিছু কিছু অর্গানাইজার এমন আছে যারা স্টুডেন্ট থেকে বা যারা মডেলিং করছে ওদের থেকে 5,000 10,000 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? কি বলে কি হ্যাঁ শ্যুট হচ্ছে, অ্যাকচুয়ালি কলকাতা এখন কি হয়েছে, অর্গানাইজার ধরো 10টা আছে, 10টার মধ্যে 9টা ফ্রড, একটা ঠিক। একদম ভুল খাঁটি কথা, বলছি? ইন্ডাস্ট্রি এরকম। তো এই এই যে 9টা লোকগুলো, আর পার্সোনালি এই নট মানে যারা নিউ কামার্স, ওই 9টার উপরেই পড়ে, যে একটা পারফেক্ট আছে ওর কাছে যেতেই পারে না। অ্যাকচুয়ালি এটা মানে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন, ফ্রড লোক থাকবেই। আচ্ছা শোনো, এই যে তুমি স্যুট অ্যান্ড অল যে স্পেশালি এখন একটা শো দেখলাম, তো আমাকে এটা নিয়ে আগে বলো, ফার্স্ট প্রজেক্টটা মনে আছে তুমি কি করিয়েছিলে? ফার্স্ট প্রজেক্ট আমি একটা মিউজিক ভিডিও করি, ছোট গল্পের ওপরই করেছিলাম, বাট মিউজিক ভিডিওই ধরা যেতে পারে ওটা। মুক্তি দেওয়া ছিল। তার আগে আমি 2016-18-তে অনেক কাজ করেছি, ঠিক আছে, পুরো ইন্ডাস্ট্রিতে ভালোভাবে কাজ করে ওখানে দেখে নিলাম ইন্ডাস্ট্রির ভেতর কেমন কি কাজ হয়, 10 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। দেখতে দেখতে 10 বছর ইজ নট জোক। বাট নাম পাইনি, যেটার জন্য মানে যেহেতু বাবার স্বপ্ন ছিল স্টার হওয়া, বাট আমি না ছোট থেকে এত অপমানিত হয়েছি, আমার লাগতো সব মানুষ আমাকে সম্মান দেবে আর ভালোবাসা দেবে। আমি এটার পিছনে খুব দৌড়াতাম, যেচে মানুষকে হেল্প করা, তারপর বাস খাওয়া, মানে আর না বলতে পারতাম না আমি কাউকে। এই ইন্ডাস্ট্রি যতক্ষণ তুমি বাস খাবে না ততক্ষণ কিছু জানি স্ট্যান্ড না, হবে না, এটা কি ভুল বলছি? একদম ঠিক। ঠকতে ঠকতেই মানুষ শেখে। তো ওই সব কোরিওগ্রাফি করে যাচ্ছি বা যাই কাজ করি না কেন, আমার নাম হচ্ছে না কিছুতে। হুম। তারপর নাম করতে গেলে লিডার হতে হবে, আর লিডার হতে গেলে আমি দেখলাম যে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন
খুললে বা প্রোডাকশন চালাবার মতো ক্ষমতা আগে অর্জন করলাম। আমি খুব শিখতে ভালোবাসি, খুব মানে খুব শিখতে ভালোবাসি। আমার প্রথম থেকে আমি কোথাও শেখার জায়গা পাইনি, কারণ টাকা পয়সা ছিল না, অভাবে বড় হবার। তো ইউটিউব দেখে কোথাও দৌড়ে দৌড়ে যাচ্ছি, কোথায় গিয়ে দেখে দেখে শিখছি, এই করতে 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 সব আমি শিখেছি। প্রফেশনাল আমি কোথাও কিচ্ছু শিখিনি, যা শেখা ইউটিউব আর দেখে দেখে, ওই শিখে শিখেই আজ কাজ করছি। আচ্ছা, এই 10 বছরের মধ্যে ভালো খারাপ তো সবাই জানে। আমার একটু খুব খারাপ অভ্যাস, ভালোটাকে তুলি না, খারাপটাই তুলি। তো আমাকে একটু খারাপ দিকে যদি বলি, এই ইন্ডাস্ট্রি আমাকে দুটো এই রিজন বলো কি এই কারণে যেটা ইন্ডাস্ট্রি গ্রোথ করতে পারছে না। স্পেশালি আমি যদি বলি গ্রুমিং দিকটা, মানে যারা স্পেশালি যারা মডেলিং করছে এখন নতুন। এখনের যারা আসছে, যে বাচ্চাগুলো আসছে স্পেশালি, সবার না ইচ্ছা আমার মানে ওই বড় পর্দায় নিজেকে দেখবো, বা বিশাল আমি দেবদার সাথে কাজ করবো, এরকম লেভেলের ইচ্ছা। হ্যাঁ, বাট তুমি যখন বলবে না এই লেভেলে যাওয়ার জন্য ওরকম ভাবে খাটতে হবে, স্ট্রাগল করতে হবে, অপমান সহ্য করতে হবে, নেই সেখানে। বাট ইচ্ছা আমার সেই লেভেলে যাব, কিন্তু খাটার সময় আধা ঘন্টা 1 ঘন্টা খাটার পরে শরীর দিচ্ছে না, ভালো লাগছে না। তুমি 11টায় বলো, একটার সময় আসবে, এখন থেকেই এরকম। কিন্তু যারা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, তাদেরকে তুমি দেখবে তারা খুব টাইম পাঞ্চুয়াল। এই জন্য আজকাল বায়োপিক এর জন্য বেরোচ্ছে আমার মনে হচ্ছে। একদম ঠিক কথা। তো তোমার বায়োপিক কবে বেরোচ্ছে এটা বলো। খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমি শুনছি, সারপ্রাইজ আছে। আচ্ছা, তো দেখো সুশান্তের সাথে কথা আমরা বলতেই থাকি, তার রিসেন্টলি সবাই জানে কলকাতা নিউজ টাইম এখন ম্যাগাজিন প্লাস টেলিকাস্ট হতেই চলেছে। বাট ওর আগে সুশান্ত, তোমার থেকে দুটো কোশ্চেন, আর মেনলি মডেলিং নিয়েই করবো, ওর পার্সোনাল দিকে যাবো। মডেলিং এর মধ্যে এখন সব থেকে মেইন যারা আছে, আমার মনে হয় যারা মডেলিং যারা করছে ওরা একটাই কথা বলছে, আমি যদি ফর্সা দেখতে আর আমার বডি ঠিক, আমি যদি ফিট, তাহলে আমি মডেল। তোমার কি মনে হয় এটা এটা কি এটা তো সেই ওরকম কথা হয়ে গেল। মানে একদিন আমার কথা হচ্ছে যে নিউ কামার্সদের আমি সবসময় চান্স দিই, কারণ আমি প্রোডাকশন খুলেছিলাম, যে যাদের স্বপ্ন আছে, যারা পূরণ করতে পারছে না, হুম। জায়গা পাচ্ছে না বা কোনো কারণে হচ্ছে না, তারা আমার কাছে আসুক, আমি তাদের স্বপ্ন পূরণ করবো। আস্তে আস্তে সবাই একসাথে উঠবো, আমি চাই। তো এরকম একদিন কথা হচ্ছে, বলছে আমি, আপনি কি করেছেন কাজ? বলছে কেন, আমি রিলস করেছি। আচ্ছা, রিলস করেছেন, বাট শর্ট ফিল্ম এরকম কিছু করেছেন? বলছে না। আমি ঠিক আছে, তো আমি চান্স দিতে পারি বা এরকম। বলছে পেড না নন পেড? তো আমি বলেছি যে আপনি তো কোনো এক্সপিরিয়েন্স নেই আপনার, আপনি ফ্রেশার, তো আপনাকে আমি পেডটা কোন হিসাবে করবো? হুম। পেড করার জন্য তো আপনার টিআরপি লাগবে না। হুম। বলছে না, আমি তো পেড ছাড়া কাজ করি না। তো আমি কিছু বলিনি, বাট যে এখনো পর্যন্ত ক্যামেরা ফেসই করেনি, ফিল্ডের নামেই নি, কিন্তু টাকা চাই। তো সেখান থেকে তারা এগোবে কি করে? ওই নিজেকে স্টার ভাবছে এখনই, একটা কাজ পর্যন্ত করেনি, বাট নিজেকে ভাবছে স্টার, আমি টাকা ছাড়া কাজ করবো না, আমি এই কাজ ছাড়া করবো না, আমি সেই কাজ ছাড়া করবো না। এটা মনে হয় যাচ্ছে না এটা সোশ্যাল মিডিয়া আসতে থাকো, সোশ্যাল মিডিয়া আসার পর একটা বেনিফিট ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট অন ক্যামেরা কেউ সামনে দাঁড়াচ্ছে না। স্পেশালি যারা নিউ কামার্স, ওদেরকে একটা প্রবলেম হয়ে এটা হয়ে গেছে, ওরা রিলস করে 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 ওরা নিজেকে সেলিব্রিটি করে নিচ্ছে, চলো ঠিক আছে, বাট অন ক্যামেরা যখন কাজের দিকে আসে তখন গোল্লা। পারবেই না, কারণ আমি কাউকে ছোট করি না কখনো। ব্যাপারটা হচ্ছে রিলসের জায়গায় আলাদা, মুভির জায়গায় আলাদা। রিলস আর মুভি তো এক হচ্ছে না, না। হ্যাঁ। দুটো সম্পূর্ণ ডিফারেন্ট, একটা প্ল্যাটফর্ম হোক, জায়গা, সব কিছু। রিলস শুট করার টেকনিক আলাদা, মুভি শুট করার টেকনিক আলাদা। রিলসে 15 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, প্রচুর খাটনি, বাট ক্যাটাগরিক্যালি তো আলাদাই হচ্ছে না, কাজ করার ধরন থেকে শুরু করে। তো কোনোভাবে এক হতে পারে না, দুটো জোনার একদম আলাদা। তাহলে যারা নিউ কামার্স ছেলে, স্পেশালি চলো এটা তো নিয়ে একটা পয়েন্ট হয়ে গেল, সেকেন্ড পয়েন্ট, আজকাল যারা মেয়েরা যারা নতুন ইন্ডাস্ট্রিতে ঢুকছে, মানে নতুন নতুন কাজ করতে চাইছে, তো স্পেশালি কিছু অর্গানাইজাররা, অর্গানাইজার না, এত ফটোগ্রাফারকেও আমি দেখছি কাজ কম, সিপি কম্প্রোমাইজ নিয়ে এখন। কম্প্রোমাইজের এটা বলি, ভালো একটা গল্প আছে। এখন ইন্ডাস্ট্রিতে সবাই জানে যে ছড়িয়ে গেছে, ঢুকতে গেলে কম্প্রো করতেই হবে। একদম, হ্যাঁ, এই জিনিসটা কেন ভাই, আমাকে এটা বলো আগে। আমি বুঝি না। খারাপ জায়গায় গেলে যেমন ঠকতেও হবে, খারাপ জায়গায় গেলে কম্প্রো করতেই হবে। আমার কোশ্চেন হচ্ছে মেয়েদের জন্য, যে তোমরা রাজি কেন হচ্ছ কাজ পাওয়ার জন্য? রাজি হচ্ছে বলেই তো তারা আরো সাহস পাচ্ছে করার জন্য। একদম। এখন এমন হয়ে গেছে, দিন দিন যত জায়গায় যাচ্ছে, ফর্মে দিয়ে দিচ্ছে, কম্পো পার্সেন্ট দিয়ে দিচ্ছে কার কার সাথে করবে, এরকমও ফর্ম হয়ে গেছে এখন।
আমার কাছে এসেছিল, আমি দেখছিলাম। তো এটা দেখে তখন কি মনে হয়? আরে মেয়েরাই তো যাচ্ছে, মানে এক হাতে তালি বাজে না, এটা তো ঠিক। একদম তারা তো যাচ্ছে, কিন্তু এবার তারা কি ভাবছে যে আমি হয়তো এখানে করলে আমি উঠে যাব, আমার নিজের ফিউচার হয়ে যাবে ভালো, বাট কোথাও গিয়ে মনে হয় না যে আদৌ কি সে কম্প করলে তাকে ফিউচার তার বানিয়ে দেবে। আর আমি রিসেন্টলি যদি আমি লাস্ট 2 মান্থের কথা, 2 মান্থ বলছি, 2 ইয়ার্স থেকে যদি আমি লাস্ট যদি 2 ইয়ার্সে দেখি, ম্যাক্সিমাম মডেল মডেল নয়, মানে গ্রাম থেকে, দেখো গ্রাম থেকে তো লোক উঠে যাচ্ছে প্রচুর আসছে, সবাই এখন মডেল হবে। হ্যাঁ, বাট প্রবলেম এটাই হয়ে যাচ্ছে, ওখান থেকে 80% যারা মেয়েরা যায় ওরাই কম্প্রো করছে। হুম। এই জিনিসটা আমি বুঝতে পারছি, যেখান থেকে ফ্যামিলি থেকে এই জিনিসটা, এটা জিনিসটা আলাদা। এখন 90% মেয়েরা করছে কম্প, আর ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এটা নাকি করতেই হবে, আমি জানি না, আমিও জানি না, বাট এটা করতেই হবে। আমি যদি বলি লাস্ট যদি আমি যাদের সাথেও আমি কন্ট্যাক্ট করেছি, মানে এত অব্দি এমনও হয়েছে, আমি তোমাকে আগের বছর কেস একটা বলি, সবাই যারা দেখছে, একটা মডেল ছিল, ঠিক আছে, এখন নাম বলছি না, এখন নাম করা সিরিয়ালে কাজ বলতে করতে পারবে। তো ওর সাথে যখন টকশোতে আমি বসলাম, তখন ও খুলে কথা বলছে, তখন কম্প্রোমাইজের কথা বলছে, ক্যামেরা প্লাস ওর নাম বলে দিল কি হ্যাঁ এই ব্র্যান্ড আমাকে কম্প্রোমাইজ করেছে। ওই টকশোটাও হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। 2 দিন পরে ওই মডেলকেই ফোন করে, মানে যারা কম্প্রো, ফোন করে বলতো যারা অফার করেছিল। হ্যাঁ, ওকে ফোন করে বলছে "হ্যাঁ, দিদি একটা কাজ করতে, একটা শুট আছে, কম্প্রো নেই।" এই জিনিসটা আমার, এর জন্য আমার এই জিনিসটা ভালো লাগে, মানে টকশোতে যদি কম্প্রো বলে কথা বলার পরে যদি কেউ মানুষ ওই যে বলে চেঞ্জ হচ্ছে, তার হ্যাঁ, মাইন্ড চেঞ্জ হচ্ছে। মানে ভালো, কেন জানি ভাই যদি টকশোতে খুলে দেয় নাম। কিন্তু এখন সেই লেভেলে কারো ফারাক পড়ছে না, কেন সবাই করছে। আমার কাছে এরকম মেসেজ আছে যে হ্যাঁ, স্যার এখানে কোনো কন্ট্রোল নেই, তো কন্ট্রোল কথা উঠছে কেন? হ্যাঁ, তোমার ট্যালেন্ট আছে, আমি সেই ট্যালেন্টটাকে শোকেস করব, কাজ করবে, সেই চান্সটা আমি দেবো, কাজ করো না, কন্ট্রোল কথা উঠছে কেন এখানে? ওটাই হলো চাপ। ঠিক আছে, হ্যাঁ, আমার মেন পয়েন্টটাই আমি ভুলে গেলাম। এটা হয়তো কন্ট্রোভার্সি হবে 2 দিন পরে, আজ না হলেও এই যে আজকাল যারা নতুন নতুন অর্গানাইজ যারা কাজ করছে, ওরা কি করছে, মানে এই 5,000 10,000 করে পেমেন্ট নিচ্ছে, শুট করাচ্ছে। কি এখন recent নতুন বছর আসছে, পুজো ছিল এর আগে, ক্যালেন্ডার অকেশনের প্রমোশন, এ শুট করার পরে কি বলে যে তোমাদেরকে সিরিয়ালে বা মুভিতে চান্স চান্স দেওয়া হবে। তোমার কি আমি মানে স্পেশালি যত মানে যারা স্পেশাল গেস্ট যাদের সাথে আমি কথা বলেছি, অ্যাক্টরের সাথে টক শোতে, ওরা ওদের কথা আলাদা, বাট তোমার কি মনে হয় কোনো অর্গানাইজার সিরিয়ালে চান্স করাতে পারে? কোনো অর্গানাইজার কোনোদিনও পারবে না, এটা কাস্টিং ডিরেক্টরের কাজ, তো কাস্টিং ডিরেক্টরই এই কাজ করে। আহ, আমার কাছে এরকম এসেছে, আমার কিছু স্টুডেন্ট আছে যারা অন্য জায়গায় গেছে, 10,000 20,000 এরকম দিয়েছে, দিয়ে কাজ কিচ্ছু দেয়নি তাদেরকে। কিন্তু আমি এমন কাউকেও দেখেছি, তোমার ওই ফার্স্ট কথা থেকেই আমি তুলছি, যে ওরা যেখানে টাকা দিত সেখানে যায়, হ্যাঁ, যেখানে আমি ফ্রিতে শেখাচ্ছিলাম কিছুদিন আগে পর্যন্ত, হুম, সেখানে তারা শেখার সেই ইচ্ছা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যেখানে টাকা দেবো সেখানে কি বলছে, আমি এত টাকা দিচ্ছি আমার কাজ দিচ্ছে না। আলটিমেট চাও কি, তোমরা শিখতে চাও নাকি টাকা দিয়ে ওই কাজ করতে চাও? এটাই হচ্ছে প্রবলেম। আর এখন তার জন্য আমি অ্যাক্টিং ক্লাস ওপেন করে দিয়েছি এখন। তো হ্যাঁ, চলো অ্যাক্টিং ক্লাস নিয়ে মনে পড়ছে, শোনো তো, তোমাদের এই যে অ্যাক্টিং ক্লাসের নলে একটু তোমার প্রসেস কি আছে একটু আমাকে বলো। খুব এক খুব সেকেন্ড, প্রসেস করতে করতে আমি একটা জিনিস ভুলে যাচ্ছি, দাদা খালি কফিটা ধরছে আর রেখে দিচ্ছে। না না, কপিটা এতই কোশ্চেন করছে। আমার অ্যাকচুয়ালি কোল্ড কফি পছন্দ, আচ্ছা, ও তো একটু ঠান্ডা হলে আমার খেতে ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ, শুনুন তো, এই যে তোমার স্পেশালি এখন যদি তুমি অ্যাক্টিং ক্লাস ওটা প্রসেসটা কি আছে? আমি খুব রিজনেবল একটা ফিস রেখেছি, যেটা হচ্ছে মান্থলি 400 টাকা। হুম, আমি ফিস এই জন্য রেখেছি, ফ্রি কোনো জিনিস মানে গুরু দক্ষিণা ছাড়া কোনো জিনিস নেওয়া যায় না আমি মনে করি। একদম। তো সেই জন্য 400 টাকা ফিসে, আর যেটা আগেও বললাম ফ্রিতে দিচ্ছিলাম যখন কেউ নেয়নি, হুম, যারা ফ্রিতে দিচ্ছিলাম তখন নেয়নি, বাট তারাই এখন টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে ক্লাস করছে। তো 400 টাকা আমি ফিস রেখেছি। অ্যাডমিশন ফিস হচ্ছে 500, আর মান্থলি 400 টাকা। অ্যাক্টিং ক্লাস আমাদের বহনগরে হয়, আস্তে আস্তে পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের ব্রাঞ্চ ওপেন হচ্ছে। তো যে যেখান থেকে শিখতে চাও, অ্যাক্টিং নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার ম্যানেজারের নাম্বারও দেওয়া থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করো। এই যে তোমার ক্লাসে কটা স্টুডেন্ট আছে এখন? এখন আমার প্রোডাকশনের মেম্বারই হচ্ছে 40+, 50-র কাছাকাছি, আর স্টুডেন্ট আলাদা আরো 15-20 জন। ও বাহ, এই রিসেন্টলি এটা ওপেনিং করলে না? একদম রিসেন্টলি, মানে 1 মাস
হতে যায় অ্যাকচুয়ালি। মানে ভাবো তাহলে, মানে কলকাতা নিউজ টাইম একটা ফার্স্ট। একদম ফার্স্ট, এর আগে করতে আমি অ্যানাউন্স করিনি। তাহলে এটা ভালো থাকবে করতে একদম পারবে। ফার্স্ট। হ্যাঁ। তো ওদের কি কি প্রসেস থাকে, মানে টাইমিং অ্যান্ড অল? স্যাটারডে সানডে ক্লাস হয়, আরো ওটা ম্যানেজার সবকিছু ডিটেলসে বলে দেবে। 2 ঘন্টা করে ক্লাস হয়। তো আচ্ছা। আমাদের আরেকটা অ্যানাউন্স করেছে, আমাদের মডেলিং শো শুরু হচ্ছে আরে বাহ, তো কি কি ওটা? কিছুদিন পর থেকে। একটা ওটা একটা কম্পিটিশন টাইপ আমরা রাখবো ভেবেছি, যেখানে চার্জেবল থাকবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম উইনার হবে, বাট 10-12 জনকে নিয়ে করব, তো তারা সবাই ট্রফি পাবে। কিন্তু যে উইনার হবে তার জন্য স্পেশাল কিছু থাকবে, যেমন মুভিতে চান্স দেওয়া থেকে শুরু করে, সেটা আমরা দেবোই। কারণ তোমাদের কাস্টিং ডাইরেক্টর তোমরা করছো, বা ওখান থেকে কেউ আছে? আমার যে ম্যানেজার আছে সে কাস্টিং করে, আমি করি। ক্যারেক্টার হিসাবে আমরা লুক টেস্ট নিয়ে সেরকম যার যেরকম ট্যালেন্ট আছে, তারপর আমার দায়িত্ব সেটাকে বার করা হয়। আচ্ছা। এই জন্য একটু আগে আমি কথা কেন বললাম কি অর্গানাইজার, যদি দাদা অর্গানাইজার হতো কথাটা অন্য দিকটা যেত দাদা। হুম। কেন কেন কি দেখো, প্রবলেমটা কি হয়ে গেছে না, কিছু অর্গানাইজাররা এমন কাজ করার পরে, কেন কি মডেলস গুলো তো আমাকে আমাকে না বলে কিছু কাউকে তো কাউকে বলবে, ঘুরে ফিরে কানে আসে। তো এখন রিসেন্টলি কিছু মাস থেকে কিছু কিছু নতুন নতুন ব্র্যান্ড শো করছে, অ্যাক্টরকে ডেকে নিচ্ছে, আর মডেল হ্যাঁ। মডেলদের থেকে বাপরে 5,000, 6,000, 10,000 টাকা করে। আমি শুনেছি, আমি যার জন্য আমাদের মডেলস চার্জই রাখবো হয়েছি 1200 টাকা, 1000 টাকা এটা অনলি। জাস্ট আমার কাছে আছে এরকম আমাদের এখানে যারা মডেলিং 20-25 হাজার টাকা দিয়ে করছে। ভাবি, অত টাকা দিয়ে নিজের উপরে খরচা করলে বেশি বেনিফিট আমার মনে হয়। হ্যাঁ। ভুল বলছি? না মানে কি করবে এটা করে, কিন্তু ওই তাদের প্রোফাইলে কোথাও শো করতে পারছে তারা এরকম কাজ করছে, তারপর আস্তে আস্তে তারা কাজ পাবে, সেইভাবে তাদের থিঙ্কিং যে তারা ওইভাবে প্রোফাইল রেডি করছে। বাট কাউকেই খারাপ বলা যায় না, সবার দিক থেকে সবাই খুব ভালো। তুমি যতই চেষ্টা করো আমাকে কন্ট্রোভার্সিতে ঢোকাবার, আমি ঢুকবো না। তো ঠিক আছে, চল কন্ট্রোভার্সি থেকে একটু বেরোই। তো এই যে দেখো, জার্নি তো তুমি নিজে একা করছো, ঠিক আছে এভরিথিং, বাট এই যে বললে বাবার সাপোর্ট, বাবার ড্রিম, এটা নিয়ে দেখো খুব কম পার্সন থাকে যে মা বাবার স্বপ্নটা পুরো করতে করে, স্পেশালি এই ইন্ডাস্ট্রিতে। তো এটা তুমি যে করলে, ফার্স্ট প্রজেক্ট যখন পেয়েছিলে, তো মনে আছে পেমেন্ট কত পেয়েছিলে ফার্স্ট প্রজেক্টের? ফার্স্ট বলতে আমি যখন কোরিওগ্রাফি একটা রিয়েলিটি শো আমি পাই, হুম। তো তার আমি ফার্স্ট পেমেন্টই পেয়েছিলাম পার ক্লাস হিসাবে 5,000, 10,000, 15,000, তো 5,000 টাকা আমি ধরছি ফার্স্ট। তার আগে আমি শো করতাম। তার আগে আমি একদম ছোটবেলায় যখন ক্লাস 5 তখন থেকে আমি নিজে উপার্জন করি, যেমন ফুটবল খেলে টাকা পেতাম, ক্যাটারিং করে টাকা পেতাম, মধ্যিখানে ডেলিভারিরও কাজ করেছিলাম এক সময়। তারপর পুরো ইন্ডাস্ট্রি থেকে যখন কাজ করে আমি যখন ছেড়ে দিই হুট করে 2018-19-এর দিকে, আর মানে সে পাচ্ছিলাম না বলে ছেড়ে দিলাম। তারপর আমি ব্যাংকে জব করি। জব করার পর 2023-এ আবার আমি প্রোডাকশন করি। মানে এমন এমন দিন গেছে না, কি বলবো, রাস্তায় কেঁদে ফেলেছি হাউমাউ করে চিৎকার করে। ব্যাংকে কত বছর কাজ করেছো? 3 বছর। মানে দেখে নাও, আমি সবাইকে একটা ভালো একটা জ্ঞান দিচ্ছি। আগে ব্যাংকে 5-6 বছর কাজ করো, টাকা জমা করো, ওর প্রোডাকশন হাউস করো, চলবে? ট্যালেন্ট না থাকলে কিচ্ছু চলবে না। ট্যালেন্ট আর ইচ্ছা, আমি একটা কথা সব জায়গায় বলে থাকি যে মানুষের ইচ্ছা অনেক কিন্তু করতে পারে না, বাট স্বপ্ন দেখো, প্রচুর বড় বড় স্বপ্ন দেখো, কারণ অকাতের বাইরে স্বপ্ন দেখো। আর যদি সত্যিই করতে চাও, মন থেকে চাও, মন থেকে করো, ডিসিপ্লিন মেনে হার্ডওয়ার্ক করো, তো নিশ্চয়ই একদিন না একদিন স্বপ্ন পূরণ হবেই। আর যেটা চাইছো মন থেকে চাও, ইন্টেনশন খুব ভালো হওয়া উচিত। বাজে দিকে গেলে, বাজে জিনিস চাইলে কখনো ওটা পাবে না। আগে নিজেকে রেডি তো করো, তারপর না ওই জিনিসগুলো পাবে। শুধু চাইলেই তো হবে না, না নিজেকে শিখতে হবে, খাটতে হবে, ঠিক পাবে একদিন না একদিন। সাধারণত এইগুলো তো তোমার কাজের মধ্যেই সব আসছে, হুম। বাট অন সেট অন ওয়ার্ক কতজন তোমাকে প্রপোজ করেছে একটু আমাকে বলো, পাবলিকও জানতে চাইছে। প্রপোজ তো আসতেই থাকে, ওটাই তো বললাম। গুনে শেষ চল করতে হবে। চল এই মাসেই চল, এখন চলছে নভেম্বর, আর নভেম্বরটাই। এটা থেকে বলি ছেলে না মেয়ে। ও হ্যাঁ, এখন এইগুলো ছেলে মেয়ে দুটোই হয়ে যাচ্ছে। ছেলের সংখ্যাও যেমন, মেয়ের সংখ্যাও তেমন, বা ছেলের সংখ্যা বেশি এখন। না, এখন মেয়ের দিকেই যাচ্ছি, ছেলের দিকে করতে গেলে অনেক ডিজাইনারের প্রবলেম হয়ে যাবে। মেয়ে যদি বলি, এই মাসেই আমি 12খানা প্রপোজ করেছি। আর একটা কথা বলবি, এতজন প্রপোজ করছে, একটু টিপস দেন, আমার তো নেক্সট মান্থ এনগেজমেন্ট আছে। টিপস নিয়ে আর কি করবে তুমি? না কিন্তু ডিরেক্ট ম্যানেজ করে নিচ্ছ। না, ওকে দেখো এবার এখন রিসেন্টলি কি হচ্ছে,
বিয়ে করার পর ঝগড়া করছে, তো কিছু একটু ঠিক দরকার তো, রোজ যদি ওয়াইফকে যদি যদি নতুন নতুন জ্ঞান দিতে পারি এই জন্য। সব সত্যি কথা বলে দেবে, মারও যদি ওর মধ্যে। মার খেয়ে নেবে, দুটো কান দিয়েছে শুনে নেবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু যা হবে সত্যি কথা বলে দেবে, যাতে অন্য কারোর কাছ থেকে না শুনতে পারে। এটা ভালো হয়েছে। তো বিয়ে কবে করছে তাহলে? আমার তো বিয়ে হয়ে গেছে, আর এবারে কবে করছে? আর বউ একটাই, রানী একটাই। আচ্ছা, তো বিয়ে কবে করেছে? বিয়ে হয়েছে আমার 5 বছর হয়ে গেছে। লকডাউনের টাইম? হুম, প্রপার। ওই সময় খুব সিরিয়াস সিচুয়েশন চলছিল, তো আমার লাইফেরও সিরিয়াস ঘটনা ঘটে। এই যে 5 বছর সিরিয়াস হওয়ার পরে 5 বছরের মধ্যে কখনো এটা হয়েছে? দেখো আমাদের মধ্যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা খুব খারাপ অভ্যেস আছে, সব ঠিক থাকছে যে কেন ঠিক চলছে ওর। হ্যাঁ, এটা তো আছে, মানে আমি খুব একটা জিনিস মনে করি, বিয়ে হয়ে গেল মানে সব শেষ না। হুম সবার ইন্ডিভিজুয়াল একটা লাইফ আছে, সবার ফ্রিডম আছে, তো সবাই কেউ কাউকে খুশি করতে জীবনে পারবে না। হুম একমাত্র তুমি নিজেকেই খুশি করতে পারবে, তুমি জানো তুমি কিসে খুশি হবে, তো একমাত্র তুমিই পারবে। আর তুমি খুশি থাকলে না, তুমি সবাইকে খুশি রাখতেও পারবে। তো আমাদের এরকমই কনসেপ্ট যে যে যার মতন থাকো, বাট খুশি থাকো, তোমার যেটা মনে হয় তুমি করো, আমার যেটা মনে হয় আমি করবো। খুশি থাকা খুব ইম্পর্টেন্ট, তাহলে কি আমাদের এখনো পর্যন্ত কোনো ঝগড়া হয়নি আজ পর্যন্ত। আমাদেরটা তো ডেইলি ঝগড়া হচ্ছে, হয়তো বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যেতে পারে। বিয়ের পর কিছু উপায় থাকবে না, হ্যাঁ। তখন সারাদিন 24 ঘন্টা দেখবে, আবার ঘুম থেকে উঠেই ওর মুখ, শুতে যাওয়ার সময় ওর মুখ। তাহলে তো ভাবছি, আমি ভেবেছি ক্যামেরা লাগিয়ে দেবো, বিগ বস ফেল হবে। আরে এখন তো চলছেই তো, সারাক্ষণ তো ক্যামেরা লাগিয়ে ব্লগ চলছে, তারপর আরো কি কি বলে ওদের, ভুলে যাচ্ছি, প্র্যাঙ্ক করছে, এই করছে, সে প্র্যাঙ্কও আবার কি স্ক্রিপ্ট করে প্র্যাঙ্ক হ্যাঁ। লেভেলের। তো প্ল্যান দিয়ে মনে পড়লো, তোমাদের এখন রিসেন্টলি প্রোডাকশনের মধ্যে এখন এমন কোনো স্টোরি প্ল্যান করছো যেটা আমাদের প্র্যাঙ্ক অ্যান্ড অল কিছু আনছো? না, আমাদের এখন সিরিয়াসলি দুটো বড় প্রজেক্ট আমি করতে চলেছি, আমি খুব প্রডিউসার খুঁজছি, বাট পাচ্ছি না। 30-40 লাখ টাকার বাজেটের এরকম করছি 3-4 জন, হুম বাট হচ্ছে না, তো হচ্ছে না যখন, আমি জীবনে হার মানতে শিখিনি, আর হুম জীবনে হার মানবো না, যা হয়ে যাক। তো আমার দুটো বড় প্রজেক্ট আমি প্ল্যান করছি ডিসেম্বরের শুটের, এই মিডিল অফ নেক্সট ইয়ারের মধ্যেই আমি রিলিজ করব। এক হচ্ছে অগ্নিপ্রেম, আমাদের প্রোডাকশনের ফার্স্ট কমার্শিয়াল মুভি, নট শর্ট ফিল্ম, মুভি আনতে চলেছি, যেটা আমি হলে রিলিজ করব না ওটিটি না ইউটিউব, আমি নিজেও জানি না এখন। আগে মুভিটা আমি ভালো বানাই, তারপর ডিসাইড করবো। হুম। আর সেকেন্ড হচ্ছে গুপ্তধনের খোঁজে। এবার এবার আমি আর কোনো ছোট কাজ করব না, বলে দিয়েছি। বছরে হয়তো 3-4টেই কাজ করবো, বা 5টা করি, যাই করি না কেন বড় কাজ করবো, বড় মুভি করবো। Wow. তো আমরা এটা নিয়ে তো আমরা কথা বলতেই থাকলাম। তো টাইমের দিকে যদি বলি, তো এই যে ফুটবলও খেলতে, এই যে ফুটবল থেকে আজকে একটা কোম্পানি ওনার, এই জার্নির মধ্যে ভালোটা কি? স্পেশালি তুমি 5টা এমন পয়েন্ট বলো আমাকে যেটা স্পেশালি সবাই মানে মডেলিং হোক, অ্যাক্টিং হোক, জব করছে, এই 5টা পয়েন্ট আমাকে বলো যারা ওরা এই জেনে নিজের লাইফকে আর একটু গ্রোথ করতে পারে, স্পেশালি যারা ইউথ। সবার আগে হচ্ছে সিরিয়াস হতে হবে, কেরিয়ারে ফোকাস করো। আমি সবসময় বলি যে কেরিয়ারে সাকসেসফুল হয়ে গেলে না, তোমরা নিজেদের লাইফস্টাইল নিজেদের মতন করে লিড করতে পারবে। এই না যে তোমাদের কেউ চুজ করবে, তোমরা কাউকে চুজ করতে পারবে। তো অলওয়েজ সময়টাকে নষ্ট করো না, কেন 3টে জিনিস খুব লাইফে ইম্পর্টেন্ট। এক হচ্ছে সময়, সময় কখনো গেলে আর ফেরত আসেই না, কখনো আসবে না সময়। তুমি আজকে যে দিনটা আমরা স্পেন্ড করছি, সেটা কালকে আমরা আনতে পারবোই না। একদম। তো সময় নষ্ট করো না, তোমরা কেরিয়ারে খুব ফোকাস করো, যেটা করতে চাও সেটা মন দিয়ে করো। তোমরা যদি এখন সময় থাকে তোমাদের কাছে, ছোট হও, কলেজ লাইফ, স্কুল লাইফ, তো তোমরা ওই সময়টাকে কাজে লাগাও। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেম প্রেম সব হবে, সব কিছু হবে, সব কিছুর জন্য সময় আছে, সেটাও করো। কিন্তু করার সাথে সাথে তোমরা কেরিয়ারে ফোকাস করো। আমি সবসময় বলবো, যে যেখানে যে জব করতে চাও, যে অ্যাক্টিং করতে চাও, যার যেটা ইচ্ছা করো, বাট কেরিয়ারে তোমরা ফোকাস করো। কেন আমরাও কোথাও না কোথাও গিয়ে জেনেছি যে কিছু সময় আমরা হয়তো নষ্ট করেছি, হুম। বাট সেটা আজ হয়তো আমরা কেরিয়ারে ফোকাস করলে খুব ভালো হতো। তো সবসময় বলি কেরিয়ারে ফোকাস করো, দেখবে একটা সময় তোমরা রিয়েলাইজ করবে হয়তো যে ঝগড়া হলো, তারপরে গিয়ে রিয়েলাইজ করছি বেকার বেকার কেন ঝগড়া করলাম, ওই সময়টা তো নষ্টই হলো, তার থেকে ওই সময় বসে রোম্যান্স করলে তো কাজে দিত। এটা অ্যাকচুয়ালি হতে থাকে সবার থেকে। তো যতক্ষণ বাঁচো, কেন
কার কখন কি হয়ে যাবে, কে কতদিন বাঁচবে আমরা সত্যি কেউ জানি না। যতদিন বাঁচবে খুশিতে বাঁচো, লাইফটাকে ফুল এনজয় করো, মজা করো, লাইফে সবসময় খুশিতে থাকো, শান্তিতে থাকো, কারণ না হলে কষ্ট কিন্তু চারিদিকে, প্রবলেমের লাইফের শেষ নেই। হাজারটা কাজে, যে কাজে যাও না কেন বাধা আসবে, সব কিছুতে বাধা আসবে, বাধাকে ইগনোর করো, ফুল লাইফ মজা করো। একদম। তো আমাদের লাস্টের দিকে যদি যাই সুশান্তদা, তো তোমাদের আপকামিং কি কি আসতে চলেছে? আপকামিং যেটা বললাম অগ্নিপ্রেম, হ্যাঁ। গুপ্তধনের খোঁজে, গোয়েন্দা সিরিজ আস্তে আস্তে আসবে। অ্যাকচুয়ালি এই যে অ্যাওয়ার্ডটা আমি যেটা পেলাম বেস্ট অ্যাক্টার, হুম। এটা বাবাকে দেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট বাবা, তুমি জানো কিনা আমি জানি না, কিছু মাস আগে বাবা মারা যান, হুম। ক্যান্সার হয়েছিল। তো বাবা আমার জানছিল, তো তখন খুব ভালোভাবে কাজ, মানুষ আমি ছোট থেকে খুব ভালোভাবে চিনে গেছিলাম মানুষ কেমন হয়, কিন্তু তখন আরো ভালোভাবে আমি মানুষ চিনলাম এটাই, যে বাবার দেহ যখন আমি পোড়াতে যাই, আমি জীবনে কোনোদিন শ্মশানে যাইনি, ফার্স্ট টাইমে গেছিলাম। পোড়ানোর সময় আমি বসে বসে বাবাকে দেখছি যে এই দেহটা আমি আর কোনোদিন দেখতে পাবো না। হুম। আর আমি আর বাবা পুরো সেম টু সেম, মানে কার্বন কপি বলতে গেলে, কথা বলার স্টাইল, দেখতে পুরো হাব ভাব সব সেম। হুম। তো ওই জন্য স্বপ্নটাও সেম এসেছে। তো যখন দেহটা পুড়িয়ে আমরা বসে আছি, আমি ভেতরে দু একজনের সাথে বসে আছি, বাইরে সবাই দেখছি হাসি ঠাট্টা সবই আর কি করছে, মানে যারা গেছিল আমাদের সাথে। তখন বুঝলাম, আর তারপরও কিছু ঘটনার পর বুঝলাম যে কেউ চলে গেলে কারোর, সত্যি বলি, কারোর কোনো যায় আসে না। এই যে বলে না এর জন্য মরে যাবো, ও না থাকলে হুম। কারোর কোনো কিছু যায় আসে না কেউ চলে গেলে। সবাই সবার লাইফ খুব ভালোভাবে বাঁচতে জানে। তো এই ইচ্ছে ছিল যে, জানতাম বাবা বেশি দিন বাঁচবে না, যে হয়তো 6 মাস বা 1 বছর হয়তো। তো আমার ইচ্ছে ছিল এই অ্যাওয়ার্ডটা বাবার হাতেই তুলে দেওয়ার, বাট কোনোভাবে হলো না। এই গিল্টিটা আমার সারা জীবন থেকে যাবে, যে বাবার স্বপ্নটা হয়তো বাবা থাকাকালীন পূরণ করে দিলে বেশি বেটার হতো। কি আর করার, ওপর থেকে হয়তো দেখছে, আশীর্বাদ করছে। তো আরো জীবনে একটাই কথা বলবো, আমি এখানে ইন্ডাস্ট্রিতে এসেছি রাজা হতে, তো আমি রাজাই হব যেভাবে হোক। পুরো আমার সাম্রাজ্য আমি বানাচ্ছি, আর আমার সাম্রাজ্য পুরো ইন্ডাস্ট্রি মিলে বানাবো। আর এখানে আমি রুলস ব্রেক করতে এসেছি, তো সেটাই আমি করবো। তো এই তো তার সুন্দর লাস্ট একটা আমার খুব প্রিয় কোশ্চেন, ওর আগে বলবো এই যে আড্ডাটা আজকে হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, যেটা আমি অনেকদিন ধরে ভাবলাম কবে হবে কবে হবে, হ্যাঁ। কিছু না কিছু প্রবলেম আসতেই চাইছিল, কিন্তু একদম। দেখো আমরা করেই ছাড়লাম, একদম। হার কিন্তু মানিনি। ম্যাক্সিমাম দাদার সাথে 1.5 মাস, সরি 2.5 মাস থেকে এটা নিয়ে চলছে। হ্যাঁ, but আজ বুঝতে দেখো পারছি। যেটা হয় ভালোর জন্য হয়, আমি বলবো সবসময় এটা মানি। তখন করা এখন করার মধ্যে কতটা তফাৎ হয়ে গেছে, একদম। কেন রিসেন্টলি আমি অ্যাওয়ার্ড পেলাম, একদম। আরো বেশি আমার ভালো লাগছে যে এটা তারপরে করছি। একদম এর জন্য। তো যারা নিউ কামার দাদা, মানে এখন আসতে চলেছে, ওদেরকে কি বলতে চাইবে? ওই একটাই কথা, মন দিয়ে খাটো, যদি ইচ্ছা থাকে কোনো কিছু করার, তো ইচ্ছাটা আত্মা থেকে চাও। আর আমার মনে হয় মন থেকে চাইলে অবশ্যই পাবে, কিন্তু হার্ডওয়ার্ক প্রচুর করতে হবে, প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, বলিদান ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। স্যাক্রিফাইস করতেই হবে, অপমান সহ্য করতেই হবে তোমাকে, আর প্রচুর ডিসিপ্লিন মেনে খাটতে হবে, কারণ তুমি আজ খাচ্ছ, কাল খাচ্ছ, পরশু খাচ্ছ না, জিরো নেট ফল। তোমাকে এভরিডে সকালে উঠতে হবে, নিজেকে বেস্ট মনে করতে হবে, বেস্ট মনে করে সেইভাবে খাটতে হবে। অনেকে বলে, আমি সবসময় এটা বলি যে আমি বেস্ট, সব কিছুতে বেস্ট, আর আমি শিখবো, যদি না পারি শিখে করবোই। এটাকে অহংকারও লাগতে পারে যে আমি কিন্তু এটা বলি না যে আমি সবার থেকে বেস্ট, আমি বেস্ট। আর আমি বেস্ট যতক্ষণ না হচ্ছে দিতেই থাকবো, নিজেকে দিন দিন লেভেল আপ আমি করতে চাই, মানে আজ যে কাজটা করছি কাল যেন এর থেকে আমি বেটার করি। কেন, আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় কি বলবো, মানে খারাপ লাগে, বাট স্বপ্ন দেখাও পাপ। আমি যেখান থেকে এসেছি, স্বপ্ন, এত বড় স্বপ্ন তো দূরের কথা, স্বপ্ন দেখাও পাপ আমি যে জায়গা থেকে এসেছি। ছোটবেলা থেকে যে যে শুনে এসেছি, মানে আমাদের অ্যাকচুয়ালি বলা হতো যে গরিব, তো গরিবদের না সবাই ওই নর্দমার ওই পোকামাকড়ের মতো ধরে, অ্যাকচুয়ালি। তাদেরকে উঠতে দেবে না কখনো। এরকম কাহাবাত শুনেছি আমি, যে যতটা চাদর ততটা পা খেলা। বাট আমি সবসময় বলতাম যে আমি শিখবো, শিখে খাটবো, খেটে আমি বড় চাদর কিনবো, বড় চাদর কিনে ভালোভাবে ঘুমাবো রাজার মতো। আর ওই স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে আজ এগুলো বাসছি, করেছি নিজের দমে, খেটেছি, আরো আগামীকাল আরো বড় জায়গায় যেতে চাই, আর যাবোই যেভাবে হোক। তো দাদা লাস্ট একটা তোমাদের যে প্রোডাকশন হাউসের নামটা বলে দাও, যারা কন্ট্যাক্ট করতে চায় এন্ড ওটা একটু ডিটেলস অডিয়েন্স বলো। আমাদের প্রোডাকশন নেম হচ্ছে ফেম স্টুডিও প্রোডাকশন। তোমরা গুগল হোক,
ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আমাদের বেশিরভাগ ফিল্ম হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য হয়, এছাড়া ইউটিউবেও রিলিজ হচ্ছে আজকাল। যারা যারা প্রোডাকশনে ঢুকতে চাও বা অ্যাক্টিং ক্লাস জয়েন করতে চাও, আস্তে আস্তে আমাদের ডান্স ক্লাসও শুরু হচ্ছে, তো তারা ফটাফট নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, ম্যানেজারের নাম্বার, তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। আর একটা জিনিসও বলে রাখি, যাদের খুব ইচ্ছা কাজ করার বাট কোথাও চান্স পাচ্ছ না, সুযোগ পাচ্ছ না, বা টাকা পয়সারও প্রবলেম আছে, তারাও যোগাযোগ করো, আমি সবার জন্য আছি। স্বপ্ন যদি সত্যি করতে হয় তো খাটো, আর যদি মনে হয় যে রিয়েলি তোমরা স্বপ্ন দেখছো, করতে চাও, আমি তোমাদের সাথে আছি। আমার প্রোডাকশন খোলার মোটিভটাই এটা, যে যারা স্বপ্ন পূরণ করতে পারছে না তারা যেন আমার এখানে আসে, একসাথে যেন স্বপ্ন পূরণ করতে পারি। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। চলো। ফাইনালি আমাদের এটা কমপ্লিট হলো, মানে হাজারটা ঝগড়া করার পরে ফাইনাল ওটা ভালোবাসা actually। একদম। কারণ ঝগড়া যদি সেরকম হয়ে যেত তো আমরা হয়তো আজকে দেখতাম। এখানে বুঝতাম না। ওটা ভালোবাসা বলে, অ্যাকচুয়ালি ঝগড়া না, ওর সিরিয়াসলি প্রবলেম হয়েছিল, বাট ও যেটা বলার পর আমি আর সেটা কিছু বলিনি। একদম। বাট যেহেতু ও কন্ট্যাক্ট করতে পারছিল না, ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, প্লাস অ্যাকসেন্ট তো প্লাস ফোন এন্ড অল সব সবকিছু একসাথে সব প্রবলেম এসেছে ওর, তো কন্ট্যাক্ট করতে পারছি না, যেহেতু আমারও শিডিউল আছে, তো সেই জন্য কন্ট্যাক্ট হচ্ছিল না বলে আমি একটু রেগে যাচ্ছিলাম যে তুমি অ্যাটলিস্ট কন্ট্যাক্ট তো করো। কেন আমি খুব ঠান্ডা মাথার ছেলে, যারা আমার প্রোডাকশনে কাজ করে তারা জানে আমি আমি কখনো রাগি না, মানে যতই প্রবলেম হোক না কেন আমি খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিই, কখনো আমাকে রাখতেই দেখে না কেউ। একদম। তো আমি রাগিনি ওর ওপর, বাট কোথাও গিয়ে মানে একটু কন্ট্যাক্ট খারাপ হচ্ছিল, লাগে এটা জিনিসটা। খারাপ লাগছিল হ্যাঁ, যে একদম। আমি ভেবেছিলাম সিরিয়াস ছেলে, বাট ও করছে না কেন, করছে না কেন। তারপর যখন ওর প্রবলেমটা বললো আমি আর কিছু বলিনি, তো ঠিক আছে fine। হতেই পারে। আর এই আপকামিং যে টক শোটা তো আমরা স্পেশাল তোমাদেরকে বলতেই থাকি, বাট এই টক শোটা আমি বলতে পারি, বলবো না কবে আসছে, একটাই কথা বলতে, আসতে চলেছে এটা কালকে, মানে যে আজকে যারা দেখছে শ্যুটটা আমাদের টুইসডে হচ্ছে, রিলিজ হচ্ছে ওয়েডনেসডে বিকেল 6টার কংগ্রেচুলেশন, স্পিড আরো বেড়ে গেছে। টাইম। তো দেখা হচ্ছে কালকে আবার। এই টক একদম। শোটা দেখার জন্য এক্সাইটেড থাকি সবাই। ধন্যবাদ। নমস্কার।